আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই আলোচনায়। দেখুন, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে, চায়ের কাপে কিংবা সোশ্যাল মিডিয়াতে গত বেশ কিছুদিন ধরে আমি মনে করি তুমুল এক প্রকার জল্পনা-কল্পনা চলছে। প্রশ্নটা কিন্তু খুবই সহজ। তবে এর উত্তরটা খুঁজে পাওয়া বেশ জটিল। দেখুন সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা ভারত ছেড়ে আসলে কোথায় যাচ্ছেন? তাকে কি অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে? নাকি তিনি ভারতেই থেকে যাচ্ছেন? এই একটি প্রশ্নের সাথে আসলে জড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, আওয়ামী লীগের অস্তিত্বের সংকট এবং ঢাকা-দিল্লির মধ্যকার সমীকরণ। আজ আমরা কোনো বইয়ের পাতার মতো করে নয়, বরং একদম মাঠের বাস্তবতার আলোকে পুরো বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, গত বেশ কিছুদিন ধরে একটা গুঞ্জন খুব জোরে সুরেই শোনা যাচ্ছিল। সেটা হচ্ছে শেখ হাসিনাকে হয়তো তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে কূটনৈতিক মহলে এটা নিয়ে বেশ একটা দৌড়ঝাঁপও কিন্তু শুরু হয়েছিল। আপনাদের হয়তো মনে থাকার কথা, একটা ত্রিপাক্ষীয় আলোচনার কথা শোনা গিয়েছিল, যেখানে বাংলাদেশ, ভারত এবং কাতার এই ৩ দেশ মিলে একটা উপায় বের করার চেষ্টা করছিল। কথা ছিল তাকে কাতারে পাঠানো হবে। কিন্তু এখানে সবচেয়ে বড় চমকটা দিলেন শেখ হাসিনা নিজেই। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি চমক দিলেন? তিনি একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি অন্য কোথাও যাচ্ছেন না। তার পছন্দ ভারত। তিনি সেখানেই আছেন এবং সেখানেই থাকতে চান। বিষয়টা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে তিনি নাকি এমন কথাও বলেছেন, মরলে ভারতেই মরবেন। কিন্তু অন্য কোথাও তিনি ভারত ছেড়ে যাবেন না বা যেতে চান না। এখন প্রশ্ন হচ্ছে ভারত সরকার আসলে কি চাইছে? ভারত কিন্তু চাইলেই তাকে জোর করে কোনো বিমানে তুলে অন্য দেশে পাঠিয়ে দিতে পারেন। এর পেছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে। ভারত বরাবরই শেখ হাসিনাকে একজন অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসাবে দেখে এসেছে এবং এখনো দেখছে। তাই জোর করে তাকে অন্য কোনো দেশে পাঠানোর মতো কোনো ইচ্ছা বা অভিপ্রায় বর্তমান সময়ে দিল্লির নেই। তবে এখানে কিন্তু গল্পের শেষ নয়। রাজনীতিতে যেহেতু শেষ বলে কোনো কিছুই নেই, তেমনি চিরস্থায়ী বন্ধুত্ব বলেও এখানে কোনো কিছু নেই। সুপ্রিয় দর্শক, আপনারা যদি সম্প্রতি বাংলাদেশের দৈনিক মানবজমিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট খেয়াল করে থাকেন, সেখানে একটা লাইন ছিল যা আমি মনে করি যেকোনো রাজনৈতিক পর্যবেক্ষক কিংবা বিশ্লেষকের চোখ আটকে যাওয়ার জন্য যথেষ্ট। রিপোর্টটিতে দায়িত্বশীল কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে যে ভারত সরকার এবং স্বয়ং শেখ হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছে। দেখুন, কথাটা শুনতে হয়তোবা অনেকের কাছে অস্বাভাবিক লাগতেও পারে। এটা আমি জানি। কারণ এই ভারতই গত ১.৫ দশক ধরে তাকে সব ধরনের সমর্থন দিয়ে এসেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনীতি চলে নিজস্ব গতিতে। আর সেখানে আবেগ নয়, বরং হিসাব নিকাশটাই সবথেকে বেশি মুখ্য। গত প্রায় ১.৫ বছর ধরে আওয়ামী লীগের যে সাংগঠনিক অবস্থা, সেটা যদি একটু তলিয়ে দেখেন, তাহলে ভারতের এই আগ্রহ হারানোর কারণটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। ৫ই আগস্টের পর থেকে দলের কেন্দ্রীয় যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বলে আসলে কিছু নেই। ভারত সরকার কিন্তু এর আগে অনেকবার চেষ্টা করেছিল এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য। এবং তারা চেয়েছিল বাংলাদেশের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়। এর জন্য তারা কিন্তু ভেতরে অনেক চেষ্টাও চালিয়েছিল। এমনকি সে সময় আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করা যায় কিনা তা নিয়েও পর্দার আড়ালে অনেক দেন-দরবরা কিন্তু হয়েছে। এ নিয়ে আমরাও কিন্তু বিশদ আলোচনা করেছি।
একটা সময়ে সাবের হোসেন চৌধুরীকে দলের দায়িত্ব দেয়ার একটা চিন্তা করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা তাতে কোনোভাবেই সে সময় সম্মতি দেননি। এরপর সাবের হোসেন চৌধুরী নিজেও আগ্রহ হারিয়ে ফেলেন এবং তিনিও আর আগ্রহ দেখাননি। পরিস্থিতি যখন জটিল হলো, তখন শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববিকে দিল্লিতে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল এবং তার সাথে কথাবার্তাও হয়েছিল এই বিষয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা সেই প্রস্তাবে কিন্তু রাজি হননি। অর্থাৎ তিনি কোনোভাবেই দলের নিয়ন্ত্রণ নিজের হাতছাড়া করতে চাননি। আর এই যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটি প্রবণতা, এর মাসুল কিন্তু আজ পুরো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির মঞ্চে দিতে হচ্ছে। আজকে যদি আপনি মাঠের রাজনীতির দিকে তাকান, দেখবেন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা আছেন, তাদের সমর্থক আছে এবং তাদের একটা বিপুল পরিমাণে ভোট ব্যাংকও কিন্তু আছে। আপনি যদি আজকেই একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে রাখেন, দেখবেন আওয়ামী লীগ হয়তো অনেক জায়গায় খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে। কিন্তু তাদের মূল সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হলো তাদের কোনো সংগঠন নেই। দেখুন সুপ্রিয় দর্শক, কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়ার মতো কেউ নেই। একটা দল শুধু কর্মী আর সমর্থক দিয়ে কখনোই চলে না। তার একটা শক্তিশালী কমান্ড স্ট্রাকচার অবশ্যই লাগে। সেই জিনিসটাই আজকে আওয়ামী লীগের সম্পূর্ণ অনুপস্থিত। আর এই জায়গাটাতেই ভারত সরকার কিন্তু অনেকটাই হতাশ হয়ে গেছে এবং তারা বুঝতে পেরেছে সাংগঠনিকভাবে এই দলটা কতটা ভঙ্গুর হয়ে পড়েছে বাংলাদেশের রাজনীতিতে। তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে এই দলটিকে নির্বাচনে রাখার জন্য। কিন্তু দলের নিজস্ব দুর্বলতার কারণে সেটা কোনোভাবে সম্ভব হয়নি। এরপর তো পরিস্থিতি একদম উল্টো স্রোতে বইতে শুরু করলো। নতুন, নতুন সমীকরণ যুক্ত হলো। দূরের দেশগুলোও এই ভূ-রাজনীতিতে নাক গলাতে শুরু করলো। এখন শেখ হাসিনার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে অনেকেই আমাকে মন্তব্যে বিভিন্ন ধরনের কথা বলবে। দেখুন, বর্তমান সময়ে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া নিয়ে যে কথাবার্তাগুলো উঠে আসছে কিংবা শেখ হাসিনা কেন নিজের হাতে নেতৃত্ব রাখতে যাচ্ছেন? এই প্রশ্নটা শুধু আমার নয়। এই প্রশ্নটা আওয়ামী লীগের নেতৃবৃন্দের। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে বা বিগত ১.৫ বছর ধরে আওয়ামী লীগের সবাই যখন পলাতক, তখন এই দলটার সাংগঠনিক ভিত্তি একদম দুর্বল হয়ে পড়ে আছে। এবং আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বা সমর্থক রয়েছেন, তারা কিন্তু একটা চেইন অফ কমান্ড এ এখন পর্যন্ত পৌঁছাতে পারেননি। এমতাবস্থায় বা বর্তমান এই পরিস্থিতিতে যেখানে সাংগঠনিক মূল চেইন অফ কমান্ড এখন পর্যন্ত গড়ে ওঠেনি বা তৈরি হয়নি, সেখানে শেখ হাসিনা যদি ক্ষমতা অন্যের হাতে তুলে দেন, তাহলে আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা বিভাজন দেখা দিতে পারে এবং সেই বিভাজন হতে পারে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভঙ্গুর এবং পতনের একটা বড় কারণ। কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেক নেতৃবৃন্দ, সে কেন্দ্র থেকে হোক কিংবা তৃণমূল পর্যায় থেকে হোক, সবাই কিন্তু শেখ হাসিনার নেতৃত্বটাকেই পুঁজি করে আশার আলো নিয়ে রাজনীতির মাঠের অপেক্ষায় করছেন। অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা শেখ হাসিনার বিকল্প হিসাবে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারেন না। যেমন বিএনপিতে রয়েছে মরহুম খালেদা জিয়া যতক্ষণ জীবিত ছিলেন তখন পর্যন্ত কিন্তু খালেদা জিয়া ব্যতীত অন্য কাউকে দলের প্রধান হিসাবে কেউ মেনে নেন। অর্থাৎ যারা খালেদা জিয়া প্রেমী মানুষ ছিলেন, খালেদা জিয়া ভক্ত রাজনৈতিক অনুসারী ছিলেন, তারা খালেদা জিয়াকেই সবার উপরে রেখেছেন এবং সবাই চাইতেন যেন খালেদা জিয়ার হাতেই এই দলের সর্বোচ্চ ক্ষমতাটুকু থাকে। ঠিক একইভাবে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু এরকম মানুষ আছেন এবং আওয়ামী লীগের মধ্যে যারা আছেন তারা সংখ্যায় সবথেকে বেশি। অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান বা দলের ক্ষমতায় দেখতে চান। আমি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। তাদের সংখ্যাই বেশি। এখন এমন অবস্থায় যদি নেতৃত্ব পরিবর্তন হঠাৎ করে হয়ে যায় বা শেখ হাসিনা দলের দায়িত্ব ছেড়ে দেন,
তাহলে কিন্তু এই যে সর্বোচ্চ সংখ্যক নেতৃবৃন্দ, এরা কিন্তু অন্যদিকে যাবে না। বরঞ্চ তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় বিরতিতে চলে যেতে পারে। যার কারণে একটি রাজনৈতিক দল তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যর্থতার সম্মুখীন হবে। কিন্তু শেখ হাসিনার হাতে যদি দলীয় ক্ষমতাটুকু থাকে, তাহলে শেখ হাসিনার নির্দেশে সকল নেতৃবৃন্দ একযোগে কিন্তু কাজ করার সুযোগ পাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন শেখ হাসিনা দলকে সুসংগঠিত করতে পারছেন না? এর পিছনে নানাবিধ কারণ আছে। প্রথমত, সেই সময়ে যারা ক্ষমতালোভী ছিলেন, শেখ হাসিনার আশেপাশে ছিলেন, শেখ হাসিনাকে সবসময় ভুল পরামর্শ দিয়েছেন কিংবা সত্য কথাটুকু শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছাতে দেননি। তারা কিন্তু এখনো শেখ হাসিনার ডানে বামে সামনে পেছনে ঘুরঘুর করছেন। তারা কিন্তু বাংলাদেশে নেই, তারা দেশের বাইরে রয়েছে। কিন্তু সেখান থেকেও শেখ হাসিনাকে এমন সব মন্ত্র দিচ্ছেন, যে মন্ত্রগুলো থেকে শেখ হাসিনা মনে করছেন যে আওয়ামী লীগ এখন পর্যন্ত দাপটের মধ্যে রয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে কি পরিমাণ কষ্ট সহ্য করছে, তৃণমূলের নেতৃবৃন্দ যারা দেশে আছেন তারা যে কি পরিমাণ কষ্ট সহ্য করছে, সেটা এখন পর্যন্ত আমি মনে করি শেখ হাসিনার কান পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে না। পৌঁছালেও ডানে বামে সামনে পিছনে যারা আছেন তারা বলছেন এগুলা অল্প, এগুলা বেশি কিছু নয়। যার কারণে শেখ হাসিনা সেইটুকু মেনে নিয়ে এখন পর্যন্ত উনি উনার যে একটি দম্ভ, উনার যে একটি অহংকার, উনার যে একটি অহমিকা, সেটি নিয়ে দিল্লিতেই বসে আছেন। তবে রাজনীতিতে কিন্তু একটা কথা আছে। সেটা হচ্ছে প্রতিবেশীকে তো কোনোভাবে বদলে ফেলা যায় না। ভারত বাংলাদেশের সবথেকে বড় প্রতিবেশী দেশ। আমাদের সমুদ্র সীমা, স্থল সীমা সবকিছু মিলিয়ে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা আসলে এড়িয়ে যাওয়ার কোনো উপায় এখানে নেই। তাই একটা সময় যে মনে হচ্ছিল ঢাকা এবং দিল্লির সম্পর্ক হয়তো তলানিতে গিয়ে ঠেকেছে, এখন কিন্তু সেখান থেকে ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছে। দুই দেশের তরফ থেকে কূটনৈতিক যোগাযোগ আবারও কিন্তু নতুন মাত্রায় শুরু হয়েছে। উভয় দেশই বর্তমান সময়ে বুঝতে পারছে যে পারস্পরিক সম্পর্কটা স্বাভাবিক রাখা ছাড়া আসলে এই ভূরাজনৈতিক অঞ্চলে কোনো বিকল্প নেই। এই প্রসঙ্গেই আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু চলে আসে। আর সেটা হলো ভিসা সমস্যা। আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন। গত ৫ই আগস্টের পর থেকে মূলত সব ধরনের ভারতীয় ভিসা বন্ধ রয়েছে। কেবল বিশেষ ক্ষেত্রে চিকিৎসা বা জরুরি কিছু ভিসা দেওয়া হচ্ছে। অনেকেই ভাবছেন ২ দেশের সম্পর্ক স্বাভাবিক হলে হয়তো কাল থেকেই ভিসা চালু হয়ে যাবে। কিন্তু বিষয়টা আসলে এত সহজ নয়। পর্দার আড়ালে এ নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বেশ কয়েক দফা কিন্তু আলোচনা হয়েছে। তবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সরকার কৌশলগত কারণেই এখনই এই ভিসা প্রক্রিয়া পুরোপুরিভাবে কিন্তু স্বাভাবিক করার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির একটা বড় প্রভাব আমাদের এই ভিসা সমস্যার সমাধানের পথে বর্তমান সময়ে এসে অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে বিষয়টা আসলে কোথায় দাঁড়াচ্ছে? শেখ হাসিনা আপাতত ভারতেই থাকছেন। তাকে কেন্দ্র করে আন্তর্জাতিক যে দর কষাকষি বা গুঞ্জন ছিল, সেটা আপাতত থমকে আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্নটা এখন ঝুলে আছে আওয়ামী লীগের ভবিষ্যতের উপর। একটা দলের প্রধান হিসাবে শেখ হাসিনা হয়তো দলের মাথার উপর আছেন, কিন্তু শারীরিকভাবে তিনি দেশের বাইরে এবং রাজনৈতিকভাবে অনেকটাই নিষ্ক্রিয়। গত ২০ মাসে দলটির সামনে ঘুরে দাঁড়ানোর অনেকগুলো সুযোগ এসেছিল। কিন্তু সঠিক সময়ে সঠিক নেতৃত্ব বা দিক নির্দেশনার অভাবে তারা সেই সুযোগগুলো কিন্তু কোনোভাবেই কোনো সময় কাজে লাগাতে পারেনি। অনেকেই এখন ভারতের দিকে আঙুল তুলে বলবেন যে ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করছে না। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন ভারত কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। ভিসা পাসপোর্ট ছাড়া
শত, শত নেতাকে তারা কিন্তু আশ্রয় দিয়েছে। শেখ হাসিনাকে সরকার প্রধানের মতো মর্যাদা দিয়ে রেখেছে। কিন্তু দিন শেষে আপনার নিজের যদি দাঁড়ানোর ক্ষমতা না থাকে, তাহলে অন্য কেউ এসে আপনাকে দাঁড় করিয়ে দিতে পারবে না। এটাই সত্য। আওয়ামী লীগের বর্তমান এই অবস্থার জন্য আসলে তারা নিজেরাই অনেকটাই দায়ী। দলের ভেতরে যোগ্য নেতৃত্ব তৈরি না করা, সবকিছু একজনের উপর নির্ভরশীল করে রাখা, এগুলোই আজ দলটিকে আমি মনে করি এই খাদের কিনারে নিয়ে এসে দাঁড় করিয়েছে। তবে সুপ্রিয় দর্শক, নিরাশ হওয়ার কিছু নেই। আমি আবারও বলছি, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের শেকড় কিন্তু অনেক গভীরে। তাদের হয়তো এখন একটা ভয়াবহ দুঃসময় যাচ্ছে। কিন্তু এই দলটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এমনটা ভাবার আসলে কোনো কারণ নেই। যেকোনো সময় হয়তো নতুন কোনো নেতৃত্বের হাত ধরে এই সংগঠনটি আবার জেগে উঠবে। তৃণমূলের হাজার, হাজার নেতাকর্মী ঠিক সেই দিনটিরই অপেক্ষায় আছেন। কিন্তু সেই জেগে ওঠাটা কবে হবে? কার হাত ধরে হবে? এবং ভারত সেখান থেকে কি ভূমিকা পালন করবে? সেটাই এখন দেখার বিষয়। দেখুন, রাজনীতিতে সময়ের একটা বড় খেলা আছে। আজ যে অঙ্কটা মিলছে না, আগামীকালের বাস্তবতায় হয়তো সেটাই সবচেয়ে সহজ সমীকরণ হয়ে দাঁড়াবে। এবং আমরা যেভাবে শেখ হাসিনার অন্য দেশে যাওয়ার কথা চিন্তা করছিলাম বা শুনতে পাচ্ছিলাম, আবার যেমন শেখ হাসিনা দলের ক্ষমতা ছাড়ছেন না। এই কারণে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ সক্রিয় হতে পারছে না বা আওয়ামী লীগ তাদের অবস্থান তৈরি করতে পারছে না। এটাও হয়তো সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যাবে। দেখা যাবে যে এই শেখ হাসিনার নেতৃত্বে, এই শেখ হাসিনার তৎপরতায়, শেখ হাসিনার কথায় এই আওয়ামী লীগ কিন্তু আবারও পূর্ণ শক্তি অর্জন করে রাজনীতির মাঠে দাঁড়াতে শিখে যাবে এবং দাঁড়িয়ে যাবে। দেখুন সুপ্রিয় দর্শক, আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমি যে কথাটি সবসময় বলি সেটি বলব। রাজনীতিতে আসলে শেষ বলে কোনো কিছু নেই। এবং রাজনীতিতে যেমন চিরস্থায়ী কোনো শত্রু হয় না, ঠিক একইভাবে চিরস্থায়ী কোনো বন্ধুও হয় না। এবং এই যে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই, এই শেষ বলে কিছু না থাকাটাই কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট। এবং যেখান থেকে আওয়ামী লীগের বর্তমান এই পতন থেকেই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করবে। তবে দিন শেষে আমি একটাই অনুরোধ করব, আমাদের যারা বর্তমান সময়ে নীতি নির্ধারক রয়েছেন, তারা নীতি নির্ধারণ করতে গিয়ে এমন সিদ্ধান্ত যেন না নেন, যাতে করে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা সুন্দর এবং শান্তিপূর্ণ একটি দেশ গঠনের প্রত্যাশা রাখি, একটি সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সকলে মিলে বসবাস করার বাংলাদেশ যেভাবে প্রত্যাশা করি, সেই প্রত্যাশা যেন অব্যাহত থাকে এবং দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা, কোনো ধরনের অস্থিরতা যেন ভবিষ্যতে কিংবা বর্তমানে দেখা না দেয়। সর্বোপরি জনগণের স্বার্থ রক্ষা করে, জনগণের যে আশা, সেই আশাগুলো পূরণ করে জনগণকে ভালো রাখার জন্য নীতি নির্ধারকরা যেন কাজ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আজকের এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যেকোনো ধরনের মন্তব্য, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টস থেকে আমি শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।